নমস্কার, আপনি দেখছেন আজ 10 জুলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 9টি খবরে সাজানো এক্সক্লুসিভ বুলেটিন। রাজনীতি থেকে আন্তর্জাতিক বিস্ফোরণ, আবহাওয়ার সতর্কতা থেকে প্রশাসনিক গাফিলতি, আজকের প্রতিটি খবরই রীতিমতো নজরকাড়া। দিলীপ ঘোষের মুখে মমতার প্রশংসা, দলের ভিতরের দ্বন্দ্ব তুলে ধরে শুভেন্দুকে খোঁচা দিয়ে এক কথায় ইতি টানলেন দল ছাড়ার গুঞ্জনে। নীতি আয়োগের রিপোর্টে ভয়ানক ভুল, পশ্চিমবঙ্গের জায়গায় বিহারের মানচিত্র, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কেন্দ্রকে চিঠি। টাটা গ্রুপের প্রধান এলেন নবান্নে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উঠে এলো বাংলায় সম্ভাব্য নতুন শিল্প বিনিয়োগ। রাশিয়া আর চীন যুদ্ধ না থামালে বোমা ফেলব, এই ভাষাতেই চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। অডিও ফাঁস হতেই তোলপাড় আন্তর্জাতিক মহল। আবহাওয়া অফিসের সতর্কবার্তা, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টি, সমুদ্র থাকবে উত্তাল, মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশ। অধীর চৌধুরীর মুখে সরাসরি কটাক্ষ, 21 জুলাইকে বললেন পিকনিক দিবস, তৃণমূলের বিরুদ্ধেই তুললেন তীব্র অভিযোগ। আর দিন শেষ হতেই বা শুরু হতেই নজরকাড়া এক আন্তর্জাতিক ইঙ্গিত, রমজানের আগেই হতে পারে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। সময় যে ক্রমেই সংকুচিত তা বুঝিয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। শেষের এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তা প্রভাব ফেলতে পারে উপমহাদেশের রাজনৈতিক সমীকরণে। তাই একটাও মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি সংবাদে লুকিয়ে আছে বিশ্লেষণের গভীরতা। রাজনীতি থেকে অবসর, বড়সড় ইঙ্গিত দিলেন অমিত শাহ। আজকের এক উল্লেখযোগ্য খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি বড় ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, রাজনীতির পর তার পরিকল্পনায় রয়েছে বেদের উপনিষদের আধ্যাত্মিক পাঠ এবং প্রাকৃতিক কৃষি। এক প্রান্তিক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, আমি ঠিক করেছি রাজনীতি থেকে অবসর নেওয়ার পর বেদ উপনিষদ নিয়ে চর্চা করব এবং রাসায়নিক সার বর্জন করে প্রাকৃতিক চাষাবাদে মন দেব। যদিও তিনি কবে অবসর নেবেন তা স্পষ্ট করেননি, তবে তার ভাষা ও প্রতিশ্রুতি থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক কর্মজীবনে একটি বড় পরিবর্তন আসছে। তিনি আরও বলেছেন, রাসায়নিক সারমুক্ত প্রাকৃতিক ফসল স্বাস্থ্য রক্ষা করে এবং সামগ্রিক উৎপাদনেও সহায়ক, যা তার ভবিষ্যৎ পরিকল্পনার মূল অংশ। বিশ্লেষকদের মন্তব্য, অমিত শাহ দেশের দ্বিতীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এমন প্রতিশ্রুতি শুধু একজন রাজনীতিবিদের অবসর নয়, বরং এটি নিজের শৃঙ্খলা ও ব্যক্তিগত জীবনের বা মিশনের প্রতিফলন, যা ভবিষ্যতের রাজনীতি ও কৃষি আন্দোলনে নতুন একটি ধ্রুবক যোগ করতে পারে। অবসর নিয়ে সরাসরি ঘোষণা না দিলেও তার কথায় এবং ব্যক্তিগত লক্ষ্যসমূহে মনে হচ্ছে তিনি রাজনীতিকে বিদায় বলতে চাইছেন। ওটা পিকনিক দিবস, 21 জুলাই কর্মসূচি নিয়ে অধীরের তীব্র কটাক্ষ। বৃহত্তর রাজনীতি আবার জ্বলে উঠল, কিন্তু নতুন ব্যাখ্যায়। সাবেক কংগ্রেস সংসদীয় দলনেতা অধীর চৌধুরী, যিনি বহরমপুর পরাজয়ের পরে দলের দায়িত্বে নেই, 21 জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচিকে পিকনিক দিবস আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন। সচিত্র এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি পিকনিক দিবস। তাকে ভিত্তিহীনভাবে মিডিয়ায় তুলে ধরা হয়েছে। সেখানে মানুষ এসেছিল মজা করতে, গান বাজনা করতে, শোক নয়। 21 জুলাই শহীদ দিবস হিসেবে স্বীকৃত হলেও এই কর্মসূচি আকার ও পরিবেশ দেখে অধীর প্রশ্ন তুলেছেন, এটা তো মস্ত জনবিনোদনের আয়োজন, এর সঙ্গে রাজনৈতিক বা শহীদ স্মৃতি রাখার কোনো প্রাসঙ্গিকতা আমি দেখছি না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই মন্তব্য শুধু কর্মসূচির আয়ত্ত বা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে না, বরং একটি সামাজিক ভাবাবেগকে রাজনৈতিকভাবে নির্ধারণের চেষ্টাকে ঘিরে বিতর্কও তৈরি করে। তবে তৃণমূলের তরফে পাল্টা উত্তর এসেছে। তারা দাবি করেছে 21 জুলাইয়ের কর্মসূচি ছিল শহীদ স্মরণে, পিকনিকের উদ্দেশ্য ছিল না। অধীরের মন্তব্য বিভ্রান্তিকর। অতিবৃষ্টিতে ভেঙে পড়ল ময়ূরাক্ষী নদীর উপর চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে 13টি গ্রাম। বীরভূম জেলার মোহাম্মদ বাজার ব্লকের অন্তর্গত একাধিক গ্রামে চলতি বর্ষায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ময়ূরাক্ষী নদীর উপর তৈরি অস্থায়ী রাস্তা অতিবৃষ্টিতে সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে প্রায় 13টি গ্রামের মানুষ আজ কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। কোনো জরুরি প্রয়োজনে তাদের নৌকা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমরা প্রশাসনকে বারবার জানালেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সেতুর ব্যবস্থা করা হয়নি। প্রতি বছর বর্ষা এলেই রাস্তা ভেঙে পড়ে বা ধসে যায়।
অথচ কেউ দায় নিচ্ছে না। বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছেন। অসুস্থ রোগী, স্কুল পড়ুয়া বা কর্মজীবী সাধারণ মানুষ সবাই পড়েছেন প্রবল সমস্যায়। এলাকাবাসীদের দাবি, এখন আর সাময়িক ব্যবস্থা নয়, স্থায়ী সেতু নির্মাণ, নদীর ধার বাঁধানো এবং সঠিক নিকাশির পরিকল্পনা ছাড়া কোনো উপায় নেই। দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর 24 পরগনাতেও প্রভাব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 7টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা। গঙ্গা সংলগ্ন এলাকাগুলিতে ইতিমধ্যেই আংশিক নিম্নচাপ তৈরি হয়েছে। সেই কারণে বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বৃহস্পতিবার তা আরও তীব্র হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবার দেখে নিই কোন জেলায় কেমন পরিস্থিতি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা বৃহস্পতিবার সকাল থেকে একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। নদী ও নিচু এলাকায় জমে জল যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা হওয়ায় সেখানে অতি ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে। হাওড়া, হুগলি ও কলকাতা শহর ও শহরতলিতে জলজটের আশঙ্কা। অফিস যাত্রী ও সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপ থেকেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের 7টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া ও জলবদ্ধতার আশঙ্কাও রয়েছে। নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের বৈঠক। 9 জুলাই 2025 বুধবার কলকাতার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করলেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সহ শীর্ষ প্রশাসনিক আধিকারিকেরা। আলোচনার মূল বিষয় ছিল পশ্চিমবঙ্গে নতুন শিল্পগোষ্ঠী গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ। আসন্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে টাটা গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ, পরিকাঠামো ও প্রযুক্তি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা। মুখ্যমন্ত্রী সূত্র জানায়, রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দ্রুত অনুমোদন ও কর ছাড় প্যাকেজ দিতে প্রস্তুত। চন্দ্রশেখরন আশ্বস্ত করেছেন, টাটা গোষ্ঠী বাংলায় টেকসই ও শ্রমনির্ভর প্রকল্প দেখে এগোতে আগ্রহী। 2008-এর সিঙ্গুর প্রকল্পে জটিলতার পর টাটা রাজ্য সম্পর্ক নতুন করে গতি পাচ্ছে। চলতি বছর শুরুতেই চন্দ্রশেখরন ফোনে মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই কলকাতায় এসে আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের বৈঠক সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। দুপক্ষ একটি যৌথ কর্ম সমিতি গঠন করবে, যা সম্ভাব্য শিল্পক্ষেত্র চিহ্নিত করে আগামী 6 সপ্তাহের মধ্যে প্রাথমিক রূপরেখা পেশ করবে। যুদ্ধ না থামালে মস্কো বেজিংয়ে বোমা ফেলব। ট্রাম্পের ফাঁস হওয়া চাঞ্চল্যকর অডিও ঘিরে তোলপাড়। সম্প্রতি ফাঁস হয়েছে একটি অডিও রেকর্ডিং, যেখানে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ব্যক্তিগত অর্থদাতাদের সভায় বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, পুতিন যদি ইউক্রেনে হামলা চালায়, আমি মস্কোয় বোমা ফেলব। আর শি জিনপিং যদি তাইওয়ানে ঢোকার কথা ভাবে, তাহলে বেজিংতেও বোমা ফেলব। এই কথাগুলো বলেন একটি ব্যক্তিগত নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন রিপাবলিকান দলের বড় মাপের দাতারা। অডিওটি প্রথম প্রকাশ করে CNN। এরপর তা ভাইরাল হয়ে যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। সন্দেহ না করে বলা হচ্ছে, এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের শক্তির মাধ্যমে শান্তি অর্থাৎ পিস থ্রো স্ট্রেংথ নীতির একটি বাস্তব উদাহরণ। তবে ভাষা ছিল অতি আগ্রাসী এবং অনেকে এই বক্তব্যকে কূটনৈতিকভাবে উস্কানিমূলক বলেও আখ্যা দিয়েছেন। নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গের বদলে বিহারের মানচিত্র। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দাবি করলেন ক্ষমা ও সংশোধন। সম্প্রতি প্রকাশিত নীতি আয়োগের একটি রিপোর্টে গুরুতর ভুল ধরা পড়েছে। রিপোর্টে পশ্চিমবঙ্গের পরিসংখ্যান বিশ্লেষণ করতে গিয়ে রাজ্যের মানচিত্র হিসেবে দেখানো হয়েছে বিহারের মানচিত্র।
এই বিভ্রান্তিকর ভুল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী একটি সরকারি চিঠিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, এটি শুধুই ভুল নয়, এটি জাতীয় স্তরের সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মারাত্মক অসাবধানতা ও দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় 3টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন। রিপোর্ট থেকে ভুল মানচিত্র অবিলম্বে প্রত্যাহার করতে হবে, সরকারিভাবে ক্ষমা চাওয়া উচিত, ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে না ঘটে তার জন্য একটি নিরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। এই ঘটনা প্রথমে নজরে আনেন তৃণমূলের নেতা সাকেত গোখলে। তিনি টুইটে বলেন, পশ্চিমবঙ্গকে বিহার বানিয়ে দেওয়া শুধু অবজ্ঞা নয়, এটা এক প্রকার অসম্মান। রিপোর্টটি প্রকাশ করেছিলেন নীতি আয়োগের অধীনস্থ একটি ইউনিট, যার কাজ রাজ্যভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষণ করা। বিশ্লেষণ বলছে এই ধরনের ভুল শুধুমাত্র প্রশাসনিক নয়, এতে রাজ্য ও কেন্দ্রের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন রাজ্য সরকার শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন রূপরেখা বাস্তবায়ন করছে। দিলীপ ঘোষের মুখে মমতার প্রশংসা, শুভেন্দুকে খোঁচা, দল ছাড়ার জল্পনায় টানলেন ইতি। বিগত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দল ছাড়তে পারেন, এমনকি তার তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়েও চর্চা চলছিল। কিন্তু বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, আমি দল ছাড়ার মানুষ নই, বিজেপি আমাকে তৈরি করেছে। আজকে 2-1 আমাকে দল থেকে সরাতে চেয়েছিল, কিন্তু আমি দল লড়াই করে টিকে আছি। শুধু তাই নয়, তিনি অবাক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে। দিলীপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, উনি নিজের শক্তিতে উঠে এসেছেন, লড়াই করে জয়ী হয়েছেন, এটা তাকে স্বীকৃতি না দিয়ে উপায় নেই। অন্যদিকে তার বক্তব্যে স্পষ্টভাবে বেঁধেছেন শুভেন্দু অধিকারীকে, নাম না করেই বুঝিয়ে দিয়েছেন দলের ভিতরে বিভাজনের পেছনে কারা রয়েছেন তা তিনি জানেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য একদিকে যেমন দল ত্যাগের জল্পনায় ইতি টেনেছে, অন্যদিকে দলের ভিতরের অন্তর্দ্বন্দ্বের দিকেও ইঙ্গিত করে। রমজানের আগেই হতে পারে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, জানালেন মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে রমজানের আগে অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার বক্তব্য অনুযায়ী যদি ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন কমিশনের প্রস্তুতি, নতুন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ এবং বিচার ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হয়, তাহলে নির্বাচন রমজানের আগেই করা সম্ভব। এর আগে নির্বাচন এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও এখন বলা হচ্ছে আগাম ভোটের সম্ভাবনাই বেশি, কারণ বিএনপির তরফে লন্ডন বৈঠকে এমনই প্রস্তাব দেওয়া হয়েছিল যাতে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট মহল নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশের রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিকেও বিবেচনায় নিচ্ছে।